রেশিও অ্যান্ড প্রপোর্শন অর্থাৎ অনুপাত ও সমানুপাত অংশে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বেশ কিছুদিন বলতে 2 দিন, শুক্রবার শনিবার এই 2 দিন যেহেতু সাপ্তাহিক ছুটি ছিল, সেই 2 দিন কোনো ভিডিও দেওয়া হয় নাই, যদিও আমি লাইভে ছিলাম। আর আজকে আমরা গণিতের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো অনুপাত। মূলত অনুপাত জিনিসটা কি আমরা প্রত্যেকে জানি। অনুপাত হলো একই জাতীয় দুটি রাশির মধ্যে তুলনা বোঝায়। যেমন যদি বলা হয় যে 2 ভাইয়ের মধ্যে তুলনা বোঝালে রহিম এবং করিমের মধ্যে অনুপাত করে রহিম ইস্টু করিম, এরকম গণিতের ক্ষেত্রেও কিছু অনুপাত রয়েছে। আমরা জানি দুইটি এক জাতীয় রাশির একটি অপরটির তুলনায় কত গুণ বা অংশ, তাই ওই রাশির দুইটির অনুপাত। যেমন যদি রহিম ও করিম ঘন্টায় যথাক্রমে 5 কিলোমিটার ও 4 কিলোমিটার দৌড়ায়, তবে রহিম ও করিমের গতিবেগের অনুপাত হবে 5 কিলোমিটার ভাগের 4 কিলোমিটার, অর্থাৎ 5:4। আমরা অনুপাত ও সমানুপাত নিয়ে লিখিত যে বিষয়গুলো রয়েছে সবগুলো আমরা papel.com ওয়েবসাইটে পাবলিশ করে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। আজকে আমরা লিখিত কোনো বিষয় নিয়ে খুব বেশি কথা বলবো না, কেননা আমরা আজকে এমন 5টি অঙ্ক করতে যাচ্ছি যে 5টি অঙ্ক থেকে একটি অঙ্ক আপনাদের পরীক্ষায় অবশ্যই কমন পড়বে। এবং মজার বিষয় হচ্ছে যে এই 5টি অঙ্কই কিন্তু একই নিয়মে, অর্থাৎ সেম নিয়মের আমরা 5টি অঙ্ক দেখব। তাহলে কথা হলো 5টি অঙ্ক কেন? সেম নিয়মের তো আমরা 1টি বা 2টি অঙ্ক দেখলে হতো, কিন্তু এই ক্ষেত্রে আপনাদের 5টি অঙ্ক করার বা বোঝানোর চেষ্টা করছি এই জন্য যে যাতে আপনাদের ওই 5টি অঙ্ক থেকে, যেহেতু 1টি অঙ্ক পরীক্ষায় থাকবে, তাই 5টি অঙ্ক আপনারা প্র্যাকটিস করে ফেললেন। পাশাপাশি শর্টকাট নিয়মে যেহেতু অনুপাত ও সমানুপাত থেকে প্রচুর অবজেক্টিভ আকারে কোশ্চেন থেকেই থাকে, আর আমরা যেহেতু লিখিত পরীক্ষার জন্য রিটেন আকারে অঙ্কগুলো করছি, তাই আপনারা যদি 5টি অঙ্ক ভালো করে দেখেন তাহলে দেখা যাবে কি আপনারা সহজেই শর্টকাট উপায়টা নিজে আয়ত্ত করে ফেলতে পারেন। এরপরেও আমি আজকে একটু দেখানোর চেষ্টা করব কীভাবে সংক্ষেপে কীভাবে করা যায়। আর সংক্ষেপ বলতে কিছু নেই, আপনি এমনিতেই পারবেন, শর্টকাট মেথড শেখার জন্য না। আপনি নিজের থেকে যখন এই জিনিসগুলো বাস্তব অনুধাবন করবেন তখন কিন্তু আপনি শর্টকাটে অঙ্কগুলো করতে পারবেন। তো আমাদের বিভিন্ন প্রকার অনুপাত রয়েছে, যেমন ব্যস্ত অনুপাত রয়েছে, আমাদের মিশ্র অনুপাত রয়েছে, দ্বিঘানুপাত রয়েছে এবং দ্বিভাজিত অনুপাত রয়েছে। এই সবগুলো অনুপাত নিয়ে আমরা ওয়েবসাইটে বিস্তারিত কথা বলবো ব্লগ আকারে, আপনারা সেগুলো লক্ষ্য করবেন। আর মাঝে মাঝে আপনাদের বারবার একটি কথা বলে রাখি যে মাঝে মাঝে আমাদের যে ওয়েবসাইট রয়েছে papel.com, সেই ওয়েবসাইটে আপনারা একটু ভিজিট করবেন। সেখানে প্রতিদিন কোনো না কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয়। যেমন আজকে আমরা সাধারণ জ্ঞান নিয়ে সাম্প্রতিক বিষয় নিয়ে একটি পোস্ট করেছি, সেটিও দেখতে পারেন। অনুপাতের কথা বললে চলে আসে সমানুপাত। সমানুপাত জিনিসটি কি? সমানুপাত জিনিসটি ঠিক তাই, দুটি ভিন্ন অনুপাতের জিনিসের অনুপাতগুলো সমান হলে সেটি সমানুপাত। সমানুপাতে সাধারণত আমাদের 4টি রাশি থাকে। আমরা যদি বলা হয় যে এরকম 9:6:3:2, অর্থাৎ 9:6:3:2, এখানে এটি একটি সমানুপাত। এবং কেননা এখানে 4টি রাশি রয়েছে। আর একটি বিষয় লক্ষণীয়, 9 এবং 2 এটি 9 রয়েছে প্রথমে, 2 রয়েছে সবার শেষে। তাহলে 9 ও 2 হলো প্রান্তীয় রাশি, আর মাঝখানে রয়েছে 6 এবং 3, তাহলে 6 এবং 3 হলো মধ্য রাশি। এখন প্রান্তীয় রাশি দ্বয়ের গুণফল সমান মধ্য রাশি দ্বয়ের গুণফল, এটি আমরা অঙ্ক করার সময় একটু জেনে নিব, ভালোভাবে জেনে নিব। তো আপনারা এই বিষয়টি আপাতত লক্ষ্য রাখেন যে প্রান্তীয় রাশি দ্বয়ের গুণফল সমান কি? মধ্য রাশি দ্বয়ের গুণফল। যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে তাই আমাকে খুব লাউডলি কথা বলতে হচ্ছে, কেননা তা না হলে আপনারা হয়তো বৃষ্টির শব্দ শুনবেন, আমার শব্দ শুনবেন না। তাই আজকের ভিডিওটি একটু কষ্ট করে বোঝার চেষ্টা করেন। নেক্সট ডে যখন বৃষ্টি হবে না তখন ভিডিও শ্যুট করার চেষ্টা করব। তো আমরা এখন চলে যাই প্র্যাকটিক্যালি, অর্থাৎ আমরা অঙ্কে চলে যাব। আর পাশাপাশি বিস্তারিত দেখতে পারেন www.papel.com। খুব সহজ একটি অঙ্ক দিয়ে আমরা শুরু করছি। আমরা সবসময় চেষ্টা করি যে বেসিক লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স পর্যায়ে যাওয়ার জন্য। কাজেই প্রত্যেকে যাতে এই জিনিসগুলো সহজভাবে বুঝতে পারে সেই জন্য হয়তো সহজ ভিডিওগুলোর মাধ্যমে আমরা শুরু করি। আমরা 1 নম্বর অঙ্কে দেখতে পাচ্ছি যে 50 লিটার পরিমাণ মিশ্রণে সিরাপ ও পানির অনুপাত হচ্ছে 3:2। ওই মিশ্রণের সিরাপ ও পানির পরিমাণ নির্ণয় করো। খুবই সহজ, আমাদের নির্ণয় করতে হবে সিরাপ ও পানির পরিমাণ। আমাদের এখানে দেওয়া রয়েছে যে মিশ্রণ 50 লিটার এবং তাদের অনুপাত দেওয়া রয়েছে 3:2। আমরা যদি বাস্তবিকভাবে চিন্তা করি যে 50 লিটারের মধ্যে 3:2
ভাগে আমরা সিরাপ ও পানিকে, অর্থাৎ সিরাপ রয়েছে, সিরাপ যদি 3 ভাগ হয় তাহলে পানি হবে 2 ভাগ। সত্যি কথা বা বাস্তব কথা বলতে এটাই। তাহলে আমরা সমাধান অংশে দেখতে পারি সিরাপ অনুপাত পানি সমান 3:2। আমরা যদি এটাকে ইংলিশে বলি তাহলে ইস্টু হয়। হ্যাঁ, তাহলে এই দুইটা অনুপাতের যোগফল হবে 3 + 2 = 5। অর্থাৎ এই 5-এর মধ্যে 3 রয়েছে সিরাপ এবং 2 রয়েছে পানি। তাহলে সিরাপের পরিমাণ, আমাদের মিশ্রণ ছিল 50, তাহলে সিরাপের পরিমাণ হবে 50 গুণ, অর্থাৎ 50-এর 5/3। যেহেতু 5 আমাদের অনুপাতের যোগফল এবং 3 হলো আমাদের সিরাপের পরিমাণ, অনুপাত ছিল 3, তাই 50 গুণ 5/3 বা 3/5 লিটার। এখানে যদি আমরা 50-কে 5 দিয়ে কাটাকাটি করি, 50-কে 5 দিয়ে কাটি তাহলে হবে 10, এবং 10-কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে হবে 30, অর্থাৎ 30 লিটার। সিরাপের পরিমাণ আমরা বের করে ফেলেছি 30 লিটার। আচ্ছা, এখানে আমাদের মোট মিশ্রণ ছিল 50 লিটার, আর যদি সিরাপ হয় আমাদের 30 লিটার, তাহলে বাকি থাকে কত? 20 লিটার। এই 20 লিটার হবে আমাদের পানির পরিমাণ। এরপরেও আমরা পানির পরিমাণ নির্ণয় করতে পারি এইভাবে যে পানির পরিমাণ 50 গুণ, যেহেতু আমাদের অনুপাতের যোগফল ছিল 5 ভাগের, এবং পানি ছিল 2, 5/2 লিটার। 50-কে যদি আমরা 5 দিয়ে কাটি, 50-কে যদি 5 দিয়ে কাটাকাটি করি তাহলে হবে 10, এবং 10-কে যদি 2 দ্বারা গুণ করি তাহলে হবে 20 লিটার। তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে গেলাম, সিরাপ 30 লিটার ও পানি 20 লিটার। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর 1 নম্বর প্রশ্নের জন্য। 1 নম্বর অঙ্কের জন্য যে অঙ্ক সেই অঙ্কে আমরা চলে এসেছি, অর্থাৎ এই অঙ্কটাকে আমরা বেসিক অঙ্ক বা বেস অঙ্ক ধরে বাদবাকি অঙ্কগুলো করার চেষ্টা করব। এই জাতীয় অঙ্কগুলো আমাদের লিখিত এবং এমসিকিউ উভয় পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, এবং এই জাতীয় অঙ্কগুলো থেকে পরীক্ষায় অবশ্যই একটি অঙ্ক থাকবেই। আমরা আজকে বাকি অংশগুলোতে একই নিয়মের যে কথা বলেছিলাম যে একই নিয়মের বিভিন্ন অঙ্কগুলো করব, এই অঙ্ককে বেস ধরে আমরা বাকি অঙ্কগুলো করার চেষ্টা করব, এবং সর্বশেষে কীভাবে শর্টকাটে করতে হয় সেই জিনিসটি দেখার চেষ্টা করব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 30 লিটার পরিমাণ মিশ্রণে অ্যাসিড ও পানির অনুপাত হলো 7:3। ওই মিশ্রণে কী পরিমাণ পানি মিশ্রিত করলে অ্যাসিড ও পানির অনুপাত 3:7 হবে, অর্থাৎ 3:7 হবে। এখানে প্রথমে আমরা প্রথম অংশটা শেষ করি। এখানে আমাদের অ্যাসিড ও পানি দেওয়া হয়েছে 7:3। তাহলে অনুপাতের রাশিগুলোর যোগফল, এটা আমরা রিটেনে লেখার জন্য লিখলাম, অথবা আমরা অন্যভাবে করতে পারি, এটা সরাসরি যোগফল করতে পারি। অনুপাতের রাশিগুলোর যোগফল হলো 7 + 3 অর্থাৎ 10। এখানে আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমাদের 10 হলো অনুপাত রাশিগুলোর যোগফল, আর অ্যাসিডের পরিমাণ 7 এবং পানির পরিমাণ হলো 3। তাহলে অ্যাসিডের পরিমাণটা আমরা নির্ণয় করতে পারবো আগের অঙ্কের মতো 30-এর 10/7। 10 যেহেতু আমাদের অনুপাতের যোগফল এবং 7 হচ্ছে অ্যাসিডের পরিমাণ বা অ্যাসিডের অনুপাত, তাহলে আমরা 30-কে যদি 10 দিয়ে কাটাকাটি করি তাহলে আমরা পাই 3, অর্থাৎ 3 এবং 7 গুণ করলে 21 লিটার। এখানে আমাদের অ্যাসিডের পরিমাণটা হলো 21 লিটার। যেহেতু অ্যাসিডের পরিমাণ আমাদের 21 লিটার এবং আমাদের মোট মিশ্রণ ছিল 30, তাহলে পানির পরিমাণ হবে অবশ্যই 9। 30 থেকে 21 বাদ দিলে আমাদের 9 হবে। সেই জন্য আবার পানির পরিমাণ আমরা নির্ণয় করতে পারি 30-এর 10/3। এখানে যদি কাটাকাটি করি তাহলে 3 আর 3 গুণ করলে হয় 9 লিটার। আমরা এটা নির্ণয় করে ফেললাম। এখন আমাদের কাঙ্ক্ষিত যে বিষয় সেটাতে আমরা আসবো। বলা হয়েছে ওই মিশ্রণে কী পরিমাণ পানি মিশ্রিত করলে, অর্থাৎ আমাদের কী পরিমাণ পানি মিশ্রিত করতে হবে সেটা কিন্তু বলা নেই, সেটাই আমাদের চাওয়া হয়েছে। তাই আমরা সেই জিনিসটা একটু ধরে নিব। ধরি নতুন মিশ্রণে 1 লিটার পানি মেশাতে হবে। আচ্ছা, আপনারা যখন শর্টকাটে করবেন তখন এই লেখাগুলো লেখার কোনো প্রয়োজন নাই। আপনারা সহজেই বুঝতে পারছেন যে অ্যাসিড ও পানির অনুপাতগুলো যোগ করে অ্যাসিডের পরিমাণ এবং পানির পরিমাণ বের করছি। বের করার পরে আমরা সরাসরি এই লেখাটা লিখে ফেলবো। এই লেখাটা লিখে ফেললে আমাদের এক্সের মানটা চলে আসে। এটা কীভাবে লিখলাম দেখেন, শর্তমতে 21 অনুপাত আমাদের অ্যাসিডের পরিমাণ ছিল 21 বের করেছি, অনুপাত পানির পরিমাণ বের করেছি 9। আচ্ছা, আমরা দিলাম 9। এখানে যেহেতু আমাদের বলা হয়েছে কী পরিমাণ পানি মিশ্রিত করলে, এবং সেটা আমরা ধরে নিয়েছি x, তাহলে 9-এর সাথে আমরা x যোগ করব। 9 + x সমান সেই অনুপাতটার কথা বলা হয়েছে যে 3:7 হবে, তাহলে 3:7 দিয়ে দিলাম, আমাদের হয়ে গেল। এটা আমরা বলেছিলাম যে এটা হলো আমাদের 21 এবং 7 এটা হলো প্রান্তীয় রাশি, এবং 9 + x এবং 3 এটা হলো আমাদের মধ্য রাশি। আমরা জানি যদি এটা এভাবে লিখি, 21-কে আমরা উপরে দিই এবং 9 + x এটাকে আমরা নিচে দিই, অর্থাৎ হর আকারে দিই, তাহলে পরের যে অনুপাতটা রয়েছে সেটাও তাই হবে, 7/3 বা 3 উপরে 7 নিচে।
এখন আমরা যদি এখানে বজ্র গুণন করি বা আর গুণন করি, তাহলে এটা এটার সাথে গুণ এবং এটা এটার সাথে গুণ হবে। এটা যদি এটার সাথে গুণ হয়, 3 দিয়ে যদি 9 যোগ x এর সাথে গুণ করি, তাহলে 3 নং 27 যোগ 3x এর সাথে গুণ করলে হবে 3x বা 3x সমান 21 এবং 7 যদি আমরা গুণ করি তাহলে হবে 147। এখান থেকে আমরা সহজেই x এর মানটা বের করতে পারি। তাহলে আমরা 27কে ওই পাশে নিয়ে যাই, এখানে থাকে 3x, 27 এখানে প্লাস রয়েছে, যদি ওই পাশে নিয়ে যাই তাহলে মাইনাস হয়ে যাবে, যেমন 147 মাইনাস 27। তাহলে 3x সমান 147 থেকে 27 চলে গেলে থাকে 120। তাহলে x এর মান সমান 120 ডিভাইডেড বাই 3, যেহেতু গুণ আকারে আছে ওই সমান ওই পাশে চলে গেলে ভাগ হয়ে যাবে। 120কে যদি আমরা 3 দিয়ে কাটি তাহলে হবে আমাদের 40। হ্যাঁ, এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর, 40 লিটার। এটা আমরা অ্যাসিড ও পানির পরিমাণের মিশ্রিত করব। 40 লিটার পানি মিশ্রিত করলে অ্যাসিডের অনুপাত 3:7 হবে। এটা আমাদের উত্তর হয়ে গেল। আমরা একই নিয়মে পরের অঙ্কটি দেখি, তাহলে আমাদের কাছে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। 3 নম্বর অঙ্কে চলে যাচ্ছি আমরা এখন। আমরা 3 নম্বর অঙ্ক দেখব, ঠিক 2 নম্বর অঙ্কের মতোই। সেই অঙ্কটা আমরা দেখার চেষ্টা করি যে একটি সোনার গয়নার ওজন 16 গ্রাম, এতে সোনার পরিমাণ ইস্টু তামার পরিমাণ 3:1 বা 3:1। এতে আর কি পরিমাণ সোনা মেশালে অনুপাত 4:1 হবে, অর্থাৎ এখানে আমাদের মেশাতে হবে সোনা, এই জিনিসটি লক্ষ্য রাখতে হবে, এবং অনুপাত হবে 4:1। আমরা পূর্বের অঙ্কের মতো দেখতে পারি যে সোনার অনুপাত ও তামার অনুপাত 3:1। এখানে অনুপাতগুলো যোগফল আমরা নির্ণয় করি, যোগফল যদি নির্ণয় করি তাহলে হবে 4। এখান থেকে আমরা সরাসরি সোনার পরিমাণ এবং তামার পরিমাণ নির্ণয় করতে পারি। কীভাবে? তাহলে সোনার পরিমাণ হবে, আমাদের সোনার গয়নার ওজন ছিল 16 গ্রাম, তাহলে 16 এর 4/3। এখানে 16কে যদি আমরা 4 দিয়ে কাটাকাটি করি তাহলে হবে 4, এবং 4কে যদি 3 দিয়ে গুণ করি তাহলে হবে 12 গ্রাম। যেহেতু আমাদের সোনার গয়নার ওজন ছিল 16 গ্রাম, আমরা সোনার পরিমাণ পেয়েছি 12 গ্রাম, তাহলে 16 থেকে যদি 12 বিয়োগ করি তাহলে 4 গ্রাম থাকে, সেই 4 গ্রাম হবে আমাদের তামার পরিমাণ। এরপরেও আমরা আমাদের গাণিতিক নিয়মে তামার পরিমাণটা নির্ণয় করার চেষ্টা করি। 16 এর 4/1, তাহলে 16কে যদি আমরা 4 দিয়ে কাটি তাহলে হবে 4, এবং 4কে যদি আমরা 1 দিয়ে গুণ করি তাহলে হবে 4 গ্রাম। অর্থাৎ সোনার পরিমাণ 12 গ্রাম এবং তামার পরিমাণ 4 গ্রাম। কিন্তু আমাদের বলা হয়েছে যে আর কি পরিমাণ সোনা মেশালে, আমরা প্রথমেই বলেছিলাম যে মেশাতে হবে কি সোনা। তাহলে আমরা শর্ত মধ্যে দিতে পারি, আমরা এখানে পেয়েছি সোনার পরিমাণ 12 গ্রাম, এর সাথে যোগ করব x। আমরা ধরে নিব যে নতুন মিশ্রণে 1 গ্রাম সোনা মেশাতে হবে, যেহেতু 12 প্লাস x অনুপাত 4 হলো তামা, সেই অনুযায়ী আমাদের বলা হয়েছিল যে অনুপাত হবে 4:1। তাহলে আমরা 4:1 দিয়ে দিলাম। এখন এটাকে যদি আমরা ভাগ আকারে নিয়ে যাই তাহলে 12 প্লাস x ডিভাইডেড বাই 4 সমান উপরে 4 নিচে 1। এখানে যদি আমরা বজ্র গুণন করি তাহলে এই 4 সাথে যোগ হবে, 12 যোগ x 1-এর সাথে গুণ হবে, এবং 4 সাথে গুণ হবে। 1 দিয়ে যদি 12 প্লাস x গুণ করি তাহলে 12 প্লাস xই হবে, সমান 4, এবং 4 যদি গুণ করি তাহলে হবে 16। 12 প্লাস 1 সমান 16। এখানে যদি 12কে আমরা সমানের ওই পাশে নিয়ে যাই, এখানে প্লাস রয়েছে, ওই পাশে নিয়ে গেলে মাইনাস হবে, তাহলে 1 সমান 16 মাইনাস 12। 16 থেকে যদি 12 চলে যায় তাহলে হয় 4। আমরা x এর মান পেলাম 4, অর্থাৎ আমাদের 4 গ্রাম সোনা মেশালে অনুপাত হবে 4:1। আমাদের কাঙ্ক্ষিত উত্তর হবে 4 গ্রাম। এই জাতীয় অঙ্কগুলো খুবই সহজ অঙ্ক, আপনারা সহজেই এটি সংক্ষিপ্ত আকারে করতে পারেন। তো আমরা 4 এবং 5 নম্বর অঙ্কটি দেখার চেষ্টা করি। আমরা 4 নম্বর অঙ্কে দেখতে পারি যে 64 কিলোগ্রাম বালি ও পাথরের টুকরার মিশ্রণে বালির পরিমাণ 25%, অর্থাৎ 25%। কত কিলোগ্রাম বালি মিশালে নতুন মিশ্রণে পাথর টুকরার পরিমাণ 40% হবে? এটি খুবই সহজ একটি অঙ্ক। এই অঙ্কটি বোঝার জন্য আমাদের তেমন কিছুই করতে হবে না, খুবই সহজ। এখানে বলা হয়েছে যে আমাদের মিশ্রণে বালির পরিমাণ হচ্ছে 64 কিলোগ্রাম, এর সাথে বালির পরিমাণ যদি নির্ণয় করি, বালির পরিমাণ বলা আছে 25%, তাহলে 64 গুণ 25% সমান 16 কেজি। এখানে 64 এর 25% সমান 16 কেজি। এটা কীভাবে হলো? আমরা শতকরা অঙ্কে এই জিনিসটি দেখেছি, আমরা জানি শতকরা মানে হলো 100 দ্বারা ভাগ। তাহলে 64 গুণ 25 ডিভাইডেড বাই 100 এভাবে যদি করি তাহলে আমরা সহজেই বের করতে পারি এখানে 16 কেজি হয়। অর্থাৎ 64 এর 25% সমান 16 কেজি। 16কে যদি আমরা 4 দ্বারা গুণ করি তাহলে হবে 64, এবং 25কে যদি 4 দ্বারা গুণ করি তাহলে হবে 100। কাজে 64 কেজি যদি আমাদের বালির পরিমাণ হয়, তাহলে পাথরের পরিমাণ কি হবে? আমাদের মোট মিশ্রণে ছিল 64 কিলোগ্রাম, আমরা বের করেছি বালির পরিমাণ 16 কেজি, তাহলে পাথরের পরিমাণ 64 থেকে 16 বাদ দিব 48 কেজি। আমরা পেলাম পাথরের পরিমাণ 48 কেজি, বালির পরিমাণ 16 কেজি। এখন কথা হচ্ছে কত কিলোগ্রাম বালি মেশালে নতুন মিশ্রণে পাথর টুকরার পরিমাণ 40% হবে?
বালি মিশালে পাথরের পরিমাণ হবে 40%, অর্থাৎ নতুন মিশ্রণে 40% সমান 48 কেজি। যেহেতু আমাদের পাথরের টুকরার পরিমাণ বলা হয়েছে 40%, আমরা বের করেছি যে পাথরের পরিমাণ 48 কেজি, তাহলে 40% সমান 48 কেজি যদি হয় 1% হবে, এটাকে ভাগ দিব 40 দিয়ে, তাহলে 100% হবে, এটাকে গুণ দিব। আমরা ঐকিক নিয়ম সরল সুদ কষায় এই অঙ্কগুলো দেখেছি, কাজে শর্টকাটে করলাম 48 গুণ 100/40। সেখানে এই শূন্য এবং এই শূন্য কাটা, 48 4 দিয়ে যদি 48কে কাটি তাহলে হবে 4 × 48, 12 কেজি 10 দিয়ে গুণ করি তাহলে হবে 120 কেজি। এখন নতুন মিশ্রণের 100% সমান 120 কেজি, তাহলে নতুন মিশ্রণে বালির পরিমাণ হবে 120 থেকে বালির পরিমাণ যেহেতু আমরা 120 কেজি পেয়েছি এবং আগে পেয়েছিলাম 48 কেজি, তাহলে 120 থেকে আমরা 48 মাইনাস করব, 120 মাইনাস 48 সমান হবে 72 কেজি। বালির পরিমাণ যদি নতুন মিশ্রণে 72 কেজি হয়, তাহলে আমাদের বালি মেশাতে হবে, যেহেতু আমরা বালি পেয়েছিলাম 16 কেজি, তা নতুন করে আরও বালি মেশাতে হবে। 72 থেকে আমরা 16 বাদ দিব, 56 কেজি। আমাদের কাঙ্ক্ষিত উত্তর হবে 56 কেজি। এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি অঙ্ক। আমরা পরের অঙ্কটি দেখব, পাশাপাশি আমরা 5 নম্বর অঙ্কটি দেখার সাথে সাথে একটি বিসিএস পরীক্ষায় এসেছিল 29তম বিসিএস এবং 27তম বিসিএস, 25তম বিসিএস কিছু কোশ্চেন আপনাদের সাথে শেয়ার করব, যে অঙ্কগুলোর সাথে আমরা যে অঙ্কগুলো করলাম সেই অঙ্কগুলোর সাথে ওই বিসিএস অঙ্কগুলো মিল আছে কিনা। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা সবসময় চেষ্টা করে আসছি যে প্রথমত আমরা আপনাদের বেসিক বিল্ড আপের জন্য কাজ করব। বিশেষ করে আমরা বেসিক লেভেলে কিছু ম্যাথমেটিক্স, বাংলা গ্রামার, ইংরেজি গ্রামার এইগুলো নিয়ে আলোচনা করব। পরবর্তীতে আমরা অ্যাডভান্স লেভেলে কিছু কিছু বিষয় নিয়ে আলোচনা করব এবং সর্বশেষে আমাদের যে চাকরির পরীক্ষায় বা বিভিন্ন পাবলিক পরীক্ষায় যে অঙ্কগুলো বারবার এসে থাকে সেইগুলো নিয়ে ধারাবাহিকভাবে বা কন্টিনিউয়াসলি আমরা ভিডিও মেক করে যাব। সেই প্রত্যাশায় আপনাদের কাছে থাকবে, আপনারা পাশে থাকুন। আমরা 5 নম্বর অঙ্কটি এখন দেখার চেষ্টা করি। 5 নম্বর অঙ্কটি খুবই সহজ আরেকটি অঙ্ক, সেটি হলো যে আমরা যখন একটি বিষয় দেখব 5 নম্বর অঙ্কের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারি যে 21 গ্যালন অক্টেন মিশ্রিত পেট্রোল ও অক্টেনের অনুপাত 4:3, অর্থাৎ 4:3। এতে আর কি কত অক্টেন মিশালে পেট্রোল ও অক্টেনের অনুপাত 3:4 হবে, অর্থাৎ 3:4 হবে। আমরা এই জাতীয় অঙ্কগুলো পূর্বে 2 নম্বর এবং 3 নম্বরে করেছি, কাজে আমাদের এটি খুব কঠিন হওয়ার বিষয় নয়। আমরা আগের মতোই করব, পেট্রোল ও অক্টেন অনুপাত যোগ করব, পেট্রোলের অক্টেন অনুপাত 4:3 যোগ করব 7 হবে। এখান থেকে আমরা পেট্রোলের পরিমাণটা বের করব, 21-এর 7/4, তাহলে 12 গ্যালন হবে এবং আমরা অক্টেনের অনুপাতটা বের করব, অক্টেন অনুপাত হবে আমাদের 9 গ্যালন। এটা বের করার পর যে কাজটা করব আমরা 2x গ্যালন অক্টেন মেশাতে হবে, পূর্বের মতোই সেম অঙ্ক, এখানে বলার মতো তেমন কিছু নেই, কাজে আমরা খুব অল্প সময় শেষ করে দিচ্ছি। শর্ত মতে হবে 12:9 যোগ 4 সমান 4:3। এইখান থেকে আমরা x এর মানটা বের করে ফেলবো, x এর মান হবে আমাদের 7, অর্থাৎ 7 গ্যালন আমাদের দরকার হবে। 7 গ্যালন অক্টেন হলে আমাদের এই নতুন করে আর কোনো অক্টেন মেশাতে হবে 7 গ্যালন, উত্তর হবে আমাদের এটাই। তো এখন আমরা একটি অঙ্ক নিয়ে কথা বলি, যে এই অঙ্কটি 29তম বিসিএসে এসেছিল। 40 কিলোগ্রাম দ্রবণে পানি ও চিনির অনুপাত 8:1। ওই দ্রবণে কী পরিমাণ চিনি মিশ্রিত করলে পানি ও চিনির অনুপাত 80:19 হবে। আপনারা এই 5 নম্বর অঙ্ক, 2 নম্বর অঙ্ক এবং 3 নম্বর অঙ্কের সাথে মিল আছে কিনা সেটি একটু যাচাই করেন। সেম অঙ্ক, শুধু ফিগারগুলো চেঞ্জ। আচ্ছা, আমরা পরবর্তী আরেকটি অঙ্ক দেখি। সেই অঙ্কটিও আপনাদের কাছে খুবই সহজ মনে হবে, যে একটি রসায়নবিদের নিকট একই অ্যাসিডে 2টি দ্রবণ আছে, যার একটিতে অ্যাসিডের পরিমাণ 15%, অপরটিতে 25%। 21% অ্যাসিড বিশিষ্ট 120 সিসি দ্রবণ তৈরি করার জন্য প্রতি দ্রবণে কত সিসি মেশাতে হবে নির্ণয় করুন। খুবই সহজ অঙ্ক, এটি খুবই সহজ অঙ্ক। আমরা এই অনুপাত ও সমানুপাত নিয়ে আগামী পর্বে আরও কিছু অঙ্ক দেখব, হয়তো আর 4 থেকে 5টি অঙ্ক দেখব, তাহলে আমাদের অঙ্কগুলো মোটামুটি কভার হয়ে যাবে এবং সহজ হয়ে যাবে, সহজ মনে হবে। আশা করি আপনারা আজকের ভিডিওটি খুব সহজেই বুঝতে পারছেন, এবং যদিও না বুঝে থাকেন তাহলে ওয়েবসাইটে আমাদেরকে নক দিবেন। ফেসবুক পেজ রয়েছে, গ্রুপ রয়েছে, টুইটার, কথা, ইনস্টাগ্রাম, যেখানে ইমেল, যেভাবে পারেন নক দিবেন। আমি আশা করি আপনাদের সেই নকের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটি সম্পূর্ণ অংশ দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। যেহেতু আজকে একটু বৃষ্টি হচ্ছিল, তাই বৃষ্টির মধ্যে আমি খুব জোরে জোরে কথা বলছি, যাতে আপনারা বৃষ্টির শব্দটা না শুনতে পান।
আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।